সাউথ ওয়েস্টে নোংরা বর্জ্যবস্তু বিবাহ জীবনে প্রবলেম দেয়। কোথায় আমি ত্রুটি করেছি, কোথায় ভুল করেছি, গিল্টি ফিল আসছে, কারণ আপনি প্রথমেই ওখানেই তো আপনি হিট করছেন। এই গরমের মধ্যে দেখবেন একটু গরম অনুভব করবেন, আজকেই আপনি প্র্যাকটিস করে দেখুন। যখন গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণর কাছে অর্জুন জিজ্ঞেস করছেন যে আমি তো আমার সামনে দেখছি আমার নিজের আত্মীয়, আমার নিজের সবাই, এদেরকে তুমি মারতে বলছো? কৃষ্ণ নিয়ে কি করলেন? সবার সামনে গিয়ে একদম সামনে বিশ্বের রথের সামনে দাঁড় করে দিলেন। উনি কনফিউশনে ছিলেন যে আমি কি করে যুদ্ধ করব, আমি কি করে মারবো, এ তো আমার নিজের লোক, আমার তো পাপ হবে, তার চেয়ে আমার প্রাণ দিয়ে দেয় ভালো। কৃষ্ণ সেটাকে আরও জ্বালিয়ে দিলেন, একদম যুদ্ধক্ষেত্রে বিশ্বের সামনে দাঁড় করে দিলেন। সেখান থেকে একদম 18 নম্বর অধ্যায়, তুমি যা বলবে আমি তাই করব, তোমার প্রতি আমি শরণাগত, তুমি আমাকে স্থান দাও তোমার পায়ে। এই যে চেঞ্জ মোড অফ ইগনোরেন্স টু মোড অফ ইমোশন, আফটার দ্যাট মোড অফ গুডনেস, এই পরিবর্তনটা আসে কিন্তু কোনো একটা বিশেষ ব্যক্তিত্বের এখানকার জোরের ওপর। এখানকার জোর, আমি কিন্তু এখানকার জোর মানে কিন্তু কপালের জোর বলছি না, এখানকার জোর মানে বুদ্ধির জোর বলছি না, অন্তরের ধী শক্তির জোর। আচ্ছা, এবার যেটা বলছিলাম, ওই নর্থ ইস্টে যদি বেডরুম হয় পারিবারিক বিবাদ থেকে অশান্তি আসবে। যদি সাউথ ওয়েস্টে যদি বাচ্চাদের বেডরুম হয়, মেনলি আপ টু দ্য এজ অফ 20, আচ্ছা, তারা নানা রকম ক্লাসের মধ্যে, সোসাইটির মধ্যে, প্রতিবেশীর মধ্যে, টিচারদের সাথে, বাবা মার সাথে, গুরুজনদের সাথে ঝঞ্ঝারে জড়িয়ে পড়বে এবং ডিসরেসপেক্টের মধ্যে পড়ে আসবে। এটা 100-র মধ্যে 80 থেকে 90 মিলবে। ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর বিবাদ, তার থেকে যে ডিসরেসপেক্ট বা সামাজিক বিবাদ, সমাজ জেনে গেল, চেঁচামেচি, অশান্তি, সেপারেশন ইত্যাদি, অর্ধ সেপারেশন, এগুলো সব ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে উত্তর পূর্বের। বললেন কেন অর্ধ? বললাম পরবর্তীকালে আবার মিল হয়ে গেল, আচ্ছা, ওই জন্য অর্ধ। আর ফাইনাল একদম ডিভোর্স হওয়ার জন্য আরও অনেক সূত্র থাকা প্রয়োজন। আচ্ছা, মানে যেমন ধরুন ডাইজেশনে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, ধরুন আপনার নজিয়া এলো বা ভমিটিং আসছে বা অ্যাসিডিটি আসছে প্রচুর পরিমাণে, হজম হচ্ছে না, খিদে পাচ্ছে না, ডাক্তার প্রথমে কিন্তু কোলন ক্যান্সার ভাববে না, বা পেপটিক আলসার ভাববে না, বা গ্যাস্ট্রাইটিস ভাববে না, সে প্রথমে ভাববে অ্যাসিডিটি হচ্ছে। তারপরে যখন প্রত্যেকটা স্তরে দেখতে দেখতে মাপতে 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 দেখছে প্রত্যেকটাই নেগেটিভ আসছে, তখন সেটা ক্যান্সার বলে বিবেচ্য হবে। ফলে প্রথমেই কিন্তু আমাকে ওই জন্য অর্ধ সেপারেশন কথাটা বললাম। পূর্ণ সেপারেশন হওয়ার জন্য বাস্তুর যেমন দিক দরকার, হরস্কোপের দিকেও কিছু কিছু নেগেটিভ পূর্ণ মাত্রায় মেলাতে হয়। 10খানা পয়েন্ট আছে যে এই ছকটার ডিভোর্স আসবে কি আসবে না, সেপারেশন হবে কি হবে না, এর 10খানা পয়েন্ট আছে। 10খানা পয়েন্টে 10টাই মিলতে হবে, বলে 100% দরকার ডিভোর্স আসবে। এবার সে আবার পরিবর্তনও করতে পারে। কিভাবে? সব ক্ষেত্রে পরিবর্তন আছে। ওই নর্থ ইস্টের রুমে যে বেডরুম, সে সেখানে ঘুমাবে না। সাউথ ওয়েস্টের যে টয়লেট, সাউথ ওয়েস্টের সেপটিক ট্যাঙ্ক, সাউথ ওয়েস্টে নোংরা বর্জ্যবস্তু বিবাহ জীবনে প্রবলেম দেয়। তো এটাও তো বলেছেন আপনি যে বাস্তুতে পরিবর্তন ধরুন আপনি করলেন জীবনে কিছু, সেটা অনেকটা সময় পরে গিয়ে ফল দেয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ফল দেয় না, সেই সময়টা ধৈর্য রাখতে হয়। অন্তত বাস্তুর যে সাপোর্ট কাজ করতে করতে 8-9 মাস টাইম লাগে। আর বাস্তু কোনো একটা বাড়িতে গেছেন, ধরুন কোনো একটা বাড়িতে গেছেন, আপনি নতুন ফ্ল্যাট কিনেছেন, স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক, কোনো অসুবিধা নেই, নর্থ ইস্টে বেডরুম, সাউথ ওয়েস্টে টয়লেট, সম্পর্ক বিভাজন আস্তে আস্তে, অশান্তি আস্তে আস্তে 4-5 বছর ওয়েট করতে হবে। বাট হবে, কিন্তু 90% ক্ষেত্রে ঘটবে। এবং 6 মাস পর থেকে তার ফ্রিকোয়েন্সিগুলো তারা চেঞ্জ বুঝতে পারবে, দুজনের মধ্যে সম্পর্কের রসায়নটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সাউথ ওয়েস্টে টয়লেট থাকে বা সাউথ ওয়েস্টে রান্নাঘর থাকে, সোসাইটি, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের থেকে একটা ডিসরেসপেক্ট আসে। সোসাইটি মানে কিন্তু হতে পারে আপনার কাজের জায়গা, আপনার প্রতিবেশী, আপনার পাশের বাড়ি, সেখান থেকে প্রবলেম আসতে পারে। নর্থের যদি টয়লেট বা কিচেন থাকে উত্তর দিকে, সবার প্রবলেম হচ্ছে এমন নয়, যারা চাকুরিজীবী সেখান থেকে ডিসরেসপেক্ট আসছে, সেখান থেকে অশান্তি আসছে, সেখান থেকে ট্রাবল আসছে। স্যার, আপনি মেডিটেশনের কথা বলছিলেন, তো মেডিটেশন যদি কেউ করে বাস্তুসম্মতভাবে, তাহলে কি সত্যি সত্যি এই ক্ষেত্রে উপকার পেতে পারে? প্রথমত আগে দেখতে হবে যে কি পারপাসে মেডিটেশন করা হচ্ছে। ধরা যাক কেউ মেডিটেশন করতে চাইছেন রেসপেক্ট যাতে আমি প্রপার পেতে পারি, তো এটার জন্য আমি
যেগুলো দেখেছি সেটা হচ্ছে যে প্রত্যেক হরোস্কোপের একটা করে জাতক বা জাতিকা হন। কেউ মঙ্গলের জাতিকা, কেউ সূর্যের জাতিকা, কেউ চন্দ্রের জাতিকা ইত্যাদি। যদি মঙ্গলের কেউ জাতক বা জাতিকা হন তাহলে আমি দেখেছি, মানে কারোর মেষ লগ্ন বা বৃশ্চিক লগ্ন, এরা দেখেছি যে এরা জীবনে একাধিকবার ডিসরেসপেক্টেড হন, কিন্তু তা সত্ত্বেও তারা সেটাকে ওটা নিয়ে চলেন। যারা শুক্রের জাতক বা জাতিকা, মানে বৃষলগ্ন বা তুলা লগ্ন, আমি দেখেছি যে এরা সার্টেন লেভেলে চেষ্টা করতে করতে যখন সে যে রেসপেক্ট সে পাচ্ছে না, সেটাকে আরেকটু চেষ্টা করি, তারা হাল ছেড়ে দেয়। যারা মিথুন লগ্নের যারা জাতক বা জাতিকা বা কন্যা লগ্ন, যারা বুধের জাতক জাতিকা, তারা রাতারাতি কৌশল অ্যাপ্লাই করে চিন্তাভাবনা বদল করে দিয়ে হঠাৎ করে নাটক করে ড্রামা করে সামান্য পরিস্থিতিকে ইরেজ করে দেওয়ার চেষ্টা করে। মানে সারফেসে সব ঠিকঠাক থাকে, গভীরে গিয়ে গন্ডগোলই আছে, সারফেসটাকে ঠিকঠাক করে রাখে। সিংহ লগ্ন এবং কর্কট লগ্ন এরা হচ্ছে রবির জাতক বা চন্দ্রের জাতক। এদের ক্ষেত্রে দেখেছি এরা বেসিক্যালি খুব একটা ডিসরেসপেক্ট হয় না, কিন্তু পারিবারিক জীবনে এরা অশান্তিতে ভোগে। আচ্ছা। মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন এদেরকে শনির জাতক জাতিকা বলে। এরা ডিসরেসপেক্ট হোক কি রেসপেক্ট হোক, তাদের যেটা টার্গেট তার পেছনে তারা মানে রাত দিন লেগে থাকেন। তারা জানে এখানে ডিসরেসপেক্ট হতে পারি, তবুও লেগে থাকেন, আমার টার্গেট ওটা আমি করবো, সারা জীবন লেগেই থাকেন। শনির কাজই হচ্ছে লেগে থাকা। আচ্ছা। যারা বৃহস্পতির জাতক হন, ধনু বা মীন, তারা প্রথমে প্রচুর হম্বিতম্বি করেন, আন্দোলন করে ছেড়ে দেবো, মানে বিরাট পরিবর্তন করবো, রিভলিউশন করবো। সার্টেন একটা স্টেজ অবধি তারা প্রচুর লড়ে পুরো তারা নিজেকে গুটিয়ে নেয়। এবার মেডিটেশন কি করবে? আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, মেডিটেশন মানে হচ্ছে মেডিটেটিভ থেকে মেডিটেশন কথাটা এসছে, নিরীক্ষণ করা বা টু থিঙ্ক, চিন্তা করা। এবার অধিকাংশ ক্ষেত্রে মেডিটেশন মানে আমরা কি ভাবি? আপনি কি ভাবেন মেডিটেশন মানে কি ভাবেন? আমি মেডিটেশন মানে ভাবি, ধরুন এই যে চঞ্চলতা আমাদের মনে শরীরে যে চলতে থাকে, মেডিটেট করলে যেটা হয় যে আমাদের ওই হ্যাপি হরমোনসগুলো ক্ষরণ হয় খুব সুন্দরভাবে এবং আমরা শান্ত হই, যে কোনো দুশ্চিন্তা বা এইগুলো থেকে দূরে থাকি এবং ঠিকঠাক মানে একটা মুড নিয়ে আমরা বেরোতে পারি আমাদের কাজে। এটা আমার কাছে মেডিটেশনের সঙ্গে। এবার ঠিকই বলেছেন, কিন্তু আর একটা কথা বলি, যখন আপনি মেডিটেশন করতে বললেন, এরম আমাদের কাছে রিপোর্ট আসে, আমরা তো যেটি এগুলো করাই, মেডিটেশন করতে বসছেন, আপনি বলছেন হ্যাপি হরমোন, সেরাটোনিন ইত্যাদি, এগুলো যাতে বেরোলে একটা ভালো ফিল হবে ইত্যাদি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যারা মেডিটেশন করতে বসছেন তারা ব্রেনে একটা হেডেক ফিল করছে, মাথায় একটা হেডেক ফিল করছে, চোখে প্রেশার ফিল করছে, একটা ইন্টারাপশন ফিল করছে বডি রিদমের মধ্যে। যে একটু মনোসংযোগ করতে বসলেন, অনেক কিছু খারাপ খারাপ ইনসিডেন্টের কথা মনে পড়ছে, বা কি কি করিনি সকালে যেগুলো করার দরকার ছিল সেগুলো মনে পড়ছে। কারণ কি বলুন তো? কারণ যখন, এটা শুনতে খারাপ, পটিতে যখন ফ্ল্যাশ করা হয়, আরও পটির ওপর উঠে পড়ে। আপনি ফ্ল্যাশ করছেন তো, তাহলে হ্যাপি হরমোন কি বেরোবে? কিছু ক্ষেত্রে হতে পারে। যারা আপনার মতন সাকসেসফুল মানুষ, সম্মানিত মানুষ, হ্যাপি হরমোন ক্রিয়েট করে ফেললেন। সবাই তো সাকসেসফুল নন, তাদের নানা রকম ঝামেলা, তাদের আর্থিকগত ঝামেলা আছে, তাদের বিরাট টাকার লোন আছে, বা তার হয়তো দেখা গেল বাবার ক্যান্সার, স্ত্রী হয়তো তার সাথে ভালোভাবে কথা বলে না, তার সন্তান হয়তো ভালোভাবে মানুষ হচ্ছে না, বা তার মেয়ের বিয়েটা হয়নি। তিনি কি আপনার মতো হ্যাপি হরমোন ক্রিয়েট করতে পারবেন? ফলে ওই মেডিটেশন, ওইভাবে মানুষ অনেকেই আমাদেরকে বলে যে আমি একটু মেডিটেট করি। এই মেডিটেশনটা এত ইজি নয়। মেডিটেশন করার জন্য যারা ওই ক্রনিক রোগ নিয়ে এসছেন, তারা ওই মাথা ঠান্ডা করে মেডিটেশন করতে পারেন না। কারণ মাথা ঠান্ডা তো করার জন্য তারা মেডিটেশন করছেন, অশান্তি জায়গা থেকে ইনস্ট্যান্ট কীভাবে করবেন, হ্যাপি হরমোন তৈরি করবেন? কেউ কেউ পারেন, নিশ্চয়ই পারেন, কিন্তু অধিকাংশ মানুষ পারেন না যারা জর্জরিত। তখন এখানে আমি হেল্প করি, কারণ আমি মেডিটেশন একটা সুইট, সিম্পল এবং শর্ট, 5 মিনিটের, দীর্ঘক্ষণ ধরে নয়, একটা পদ্ধতি তৈরি করেছে বিভিন্ন জায়গা থেকে ভেবে চিন্তা করে। এটা বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম। মেডিটেশনে 3টে পার্ট আছে।
একটা হচ্ছে সূক্ষ্ম পাঠ, সূক্ষ্ম মেডিটেশন করা, একটা স্থূল পাঠ, একটা জ্যোতি। আচ্ছা এই 3টে পাঠ আছে। এটা হচ্ছে গৌতম বুদ্ধের রুল। আচ্ছা, যদি যদি ধ্যান করতেন সেই ধ্যানে। হ্যাঁ, সেই ধ্যানের। যদি আপনি উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যকে চলে যান, সেখানকার যদি থিওরিগুলো অবজার্ভ করেন, সেখানে দেখবেন, আমি যেটা দেখেছি, ওই অশান্ত মন ফ্ল্যাশ করেছেন পটিতে, সে তো উঠছে। ধ্যান কোথায় করবেন? যে ছিলেন তার থেকে আরও বিভৎস অবস্থা, ডিসকমফোর্ট চলে আসছে, মাথা ঝিমঝিম করছে, চোখে প্রেশার ফিল করছেন, শরীরটা একটা ডিসকমফোর্ট লাগছে, আনইজি লাগছে, করতে বসলেই উল্টোপাল্টা চিন্তা হচ্ছে, কোথায় কাকে কি কে আমাকে কি বলেছে সেই চিন্তা হচ্ছে, কোথায় আমি ত্রুটি করেছি, কোথায় ভুল করেছি, গিল্টি ফিল আসছে। কারণ আপনি প্রথমেই ওখানেই তো আপনি হিট করছেন। এটা কিন্তু 80-90% মানুষের জন্য হচ্ছে, যে কারণে মেডিটেশন হচ্ছেই না। লোকে ইউটিউবে বা কোনো ফেসবুকে গিয়ে কোনো জায়গা থেকে দেখে নেয় কীভাবে মেডিটেশন করতে হয়, রেজাল্ট আসে না। কেন আসে না? তার কারণ হচ্ছে এই মেডিটেশন যখন ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদের মন্ত্রে যাবেন, সেখানে বলছে মেডিটেশন করার জন্য প্রথম হচ্ছে শ্বাস। আচ্ছা, দেখবেন এটা মানুষ খেয়াল করে না। আপনি আজকে গিয়েও চেক করতে পারেন যে যখন দিনের মধ্যে ডান নাক দিয়ে প্রচুর শ্বাস চলছে, কন্টিনিউ অবজার্ভ করতে হবে। ডান নাক কী করে বুঝবো? যখন আমি এরমভাবে দেখতে পারি, এরমভাবেও দেখতে পারি, দেখলে দেখা যাবে একদিকে শ্বাসটা বেশি আসছে, একদিকে একটু কম আসছে। দুটো শ্বাস একসাথে জেনারেলি হয় না, হয় নিশ্চয়ই হয়, খুব কম টাইমে থাকে, ওই 1.5 থেকে 2 মিনিট থাকে ঘন্টা 2-3 মধ্যে। ওটা ডবল শ্বাস চলে, ওটাকে সুষুম্না শ্বাস বলা হয়। ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। যখন ডান নাক দিয়ে শ্বাস চলছে, ওগুলো অবজার্ভ করতে হবে। এগুলো গ্রন্থ বললে জানা যাবে, গুরুদের কাছে আসলে জানা যাবে। তখন দেখবেন এই গরমকালেও আপনি এসির মধ্যেও একটু বেশি গরম লাগবে। যখন বাম নাক দিয়ে শ্বাস চলছে, তখন দেখবেন হয়তো এসি চলছে না, সামান্য পাখা চলছে, তাতেও একটু অতখানি গরম লাগছে না, কমফোর্টে আছে, কমফোর্টে আছে। মানে আমি এগুলো নিজে অ্যাপ্লাই করে করে দেখেছি। মানে কোনো সময় এগুলো আমার পিতার থেকে শিখেছি, আমি গুরুর থেকে শিখেছি। কলেজে অত্যন্ত গরম, আমি ম্যাক্সিমাম চেষ্টা করেছি বাঁ দিকে নাকের শ্বাসটা যাতে চলে, চেষ্টা করি ডান নাকটা চেপে থাকা। কলেজে ক্লাস করছি, প্রচণ্ড গরম লাগছে, আমি বাঁ নাকের শ্বাসটা ফেলার চেষ্টা করছি, নেওয়ার চেষ্টা করছি, মানে ডান নাকের শ্বাসটা চেপে দিচ্ছি। কাজ হয়? আপনি অ্যাপ্লাই করে দেখুন, বুঝতে পারবেন। তাহলে বাম নাক দিয়ে যখন কন্টিনিউয়াস শ্বাস চলে, যখন তাকে চন্দ্রনাড়ি বলা হয়, তখন বডি ঠান্ডা থাকে। আচ্ছা, যখন ডান নাক দিয়ে শ্বাস চলবে, তখন সূর্যনাড়ি বলে, বডি তখন গরম হয়ে যায়। চন্দ্রনাড়ি যখন বাম নাক দিয়ে চলে, তখন ঠান্ডা শ্বাস বা ঠান্ডা বডিটা হয়ে যায়। ডান নাক দিয়ে যখন শ্বাস চলে, তখন শরীর গরম হয়ে যায়। আপনি কী করে বুঝবেন? রাত্রিরে শুয়ে আছেন, চিত হয়ে শুয়ে রয়েছেন, আপনি যে কোনো একটা পাশে শুন, ধরুন আপনি বাম পাশ ফেলে শুলেন, কিছুক্ষণ বাদেই দেখবেন জেনারেলি ডান নাক দিয়ে শ্বাস চলতে আরম্ভ করবে। বাম পাশ ফেলে শুলে ডান নাক দিয়ে শ্বাস চলতে আরম্ভ করবে। এই গরমের মধ্যে দেখবেন একটু গরম অনুভব করবেন। আজকেই আপনি প্র্যাকটিস করে দেখুন, একটু গরম ফিল করবেন। আবার কিছুক্ষণ থাকার পরে আপনি উল্টে যান, ডান দিকে পাশ ফেলে শুন, বাম শ্বাস চলতে আরম্ভ করবে, বডিটা একটু হলেও শীতল হবে। ফলে মেডিটেশনের প্রথম উদ্দেশ্য হচ্ছে কোন নাকে তার শ্বাসটা চলা উচিত, চন্দ্রনাড়ি না সূর্যনাড়ি। দ্বিতীয়ত, এটা প্রথম যারা আমার কাছে তাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছে এমন নয়, প্রথমে ওই শর্ট সুইট সিম্পল ধ্যান দিই, যে চট করে যারা যাতে নিজেরাইজ করে ফেলতে পারে, করে যাতে গুড লাক পেতে আরম্ভ করে, এতে বেটার। যারা পরবর্তী স্টেজে আরও যেতে চায় মেডিটেশনের ডিপে, আরও ডিপে, তখন চলে আসে ধ্বনি, কোনো শব্দ। দেখবেন এখনকার খুব একটা দেখি না, কিন্তু আজ থেকে 5-7 বছর আগেও দেখেছি যে অনেক ভারী জিনিস রয়েছে, ভারী কোনো লোহা বা ভারী কিছু, 7-8 জন মানুষ মিলে তাকে তোলার চেষ্টা করছে, পাশে কেউ একজন কিছু একটা ছড়া পড়ছে, পরে লাস্টে বলছে হেইয়ো। দেখেছেন না? দেখেননি? ছোটবেলায় দেখবেন অনেক সময়। ইনফ্যাক্ট আমি সব থেকে বড় উদাহরণ বলি, আর্সেনিক যে কলগুলো বসে না, ওই কলের পাইপ বসানোর সময় ওরা আওয়াজ করে। করছে কেন? ছাদ পিটানির গান। একদম কেন করছে? কারণ ওই হেইয়ো বা শব্দের মাধ্যমে তার বডিটাকে সিঙ্ক্রোনাইজ করছে, তার কনসেন্ট্রেশন তৈরি করছে।